মেগা প্রকল্প আমি দেখেছি। আমি দেশের থেকে যে অর্থ পাচার হয়েছে এই দুটো জিনিস দেখেছি। আপনি একটা বাড়ি বানাচ্ছেন, এই বাড়িটা আপনি প্রাক্কলন করেছিলেন যে 50 লাখ টাকা দিয়ে বানাবেন, এটা থেকে আপনি ভাড়া পাবেন 50,000 টাকা করে এবং তারপরে ঋণ পরিশোধ করবেন। কন্ট্রাক্টর এসে বলল যে বাড়ি 50 লাখ টাকা না, এই বাড়িতে খরচ পড়েছে 5 কোটি টাকা। এখন চিন্তা করেন যে এই বাড়ি আপনি তো আর 50,000 টাকায় ভাড়া দিতে তো আপনার এর বেশি তো আর পারবেন না। ও যদি বলে যে 5 কোটি টাকা, আপনি তো আর এটা 2 লাখ টাকায় ভাড়া দিতে পারবেন না। আপনি তো 50,000 টাকাতেই এই বাড়ি ভাড়া দিতে হবে, তাই না? কারণ সে ওখান থেকে টাকা সরিয়েছে। তো আমাদের অনেক মেগা প্রকল্প, আপনারা হয়তো বলবেন যে আমাদের কি এইটা দরকার নাই, এটা কি দরকার নেই? অনেক প্রকল্প দরকার আছে, কিন্তু কথাটা হলো যে আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। আমি করেছি, সেটা আপনাদের অনেক রিপোর্টে আসছে, সেটা হলো যে অর্থ পাচার, সেটাও একটা পদ্ধতি ব্যবহার করে এটাকে পরিমাপ করার চেষ্টা করেছি। তোরে তার সবটাই যে দেশের বাইরে নিয়ে যেতে পেরেছে সেইটা না, সুতরাং দুইটা সমার্থক না। এক, 2 নম্বর হলো আপনারা যদি আমাদের রিপোর্ট দেখেন, বাজারে অনেক সংখ্যা ভাসতেছে, আমাদেরকে অনেকে বলতেছে $16 বিলিয়ন কম, $16 বিলিয়ন বেশি। আপনারা যদি রিপোর্টটা পড়েন, সেখানে একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেখানে ট্রেড রিলেটেড, যে আমাদের প্রতিবেশী নেপাল, সে কিন্তু 2026 সালে আমাদের সাথে গ্র্যাজুয়েশন হওয়ার কথা। তো নেপাল গ্র্যাজুয়েট করে যাবে এবং বাংলাদেশ এটাকে ডেফার করে আরো পরবর্তীতে হবে, এইটাও একটা বিবেচনার। এবং নেপালের মাথাপিছু যাত্রী আমাদের চেয়ে কম। নেপাল কিন্তু 2 আউট অফ 3। নেপাল কিন্তু ওই যে মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এই দুটোতে ক্রস করেছে, মাথাপিছু আয় কিন্তু ক্রস করে না। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যেহেতু 2টা আউট অফ 3 করলেই হয়, সেই হিসাবে নেপাল যাচ্ছে। সুতরাং এইটার বিভিন্ন ধরনের মাত্রা আছে। আরেকটা জিনিস হলো যে 2026-এ না করে 29-এ করি বা 32-এ করি, আমাদের প্রস্তুতিটা কিন্তু আমাদের মানে দুর্বল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়, যে আমরা ডেফার করছি। আপনারা দেখেছেন যে যখন নাকি ওই যে এক্সপোর্টারদের ইনসেন্টিভ একটু একটু করে কমানোর চেষ্টা করা হচ্ছিল, তারা বললেন যে না, যবে হবে তবে হবে, এখন কোনো কমানো যাবে না, অ্যাডজাস্টমেন্ট করা যাবে না। বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি হয়েছে, আমি আমার যে অবৈধ অর্থ পাচারে আমি দেখিয়েছি যে আগে যেটা ছিল, এই দুর্নীতিটার একটা বড় অংশ বাংলাদেশের শ্যাডো ইকোনমিতে ছিল। মানে দুর্নীতি হয়েছে, দুর্নীতি করে টাকা করেছেন, কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করেছেন বিভিন্ন জায়গায়, সরকার ট্যাক্স পায় নাই, এটা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে আসে নাই, কিন্তু কর্মসংস্থান হয়েছে ইত্যাদি। কিন্তু এক পরবর্তীতে যে প্রবণতা আমরা দেখি, সেটা হলো যে এটা বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না। শ্যাডো ইকোনমি কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছেন, 40 টাকা এখনো অর্থনীতির ভিতরে আছে। সুতরাং ওই দুইটাকে মিলানোটা বোধহয় ঠিক হবে না। এটার চেঞ্জ হয়েছে। আমরা মনে করতাম আগে যে হুন্ডি হাওলার মাধ্যমে বোধহয় রেমিটেন্সের এগেনস্টে বেশি দুর্নীতিটা ওখানে হচ্ছে, কিন্তু যারা নাকি এখন বিগত সময় টাকা পাচার করেছেন, তারা ওই এক্সচেঞ্জ রেটের বেশি দিয়ে, হুন্ডি হাওলাতে তো রেটটা একটু বেশি, তো সেইটা দিয়ে না করে তারা আমদানি করছেন সরকারের কাছ থেকে, ওই অফিসিয়াল রেটে এক্সচেঞ্জ রেটে ডলারটা কিনেছেন, তারপরে $50 যেটা আমদানি করবেন ওইটাকে $150 দেখিয়ে ওই $100 বাইরে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং দেশের যত ধরনের ভাবে ক্ষতি করা, সবটা করেই কিন্তু টাকাটা বাইরে গেছে। আমরা ল্যাটিন আমেরিকাতে বছরের পর বছর দেখেছি যে এটা কিভাবে ঋণ ফাঁদ এবং মধ্য আয়ের ফাঁদ একটা সমান্তরালভাবে চলেছে। আমাদের দেশে এই যে বড় বড় প্রকল্প আমরা করেছি, অতি মূল্যায়িত প্রকল্প, এগুলার জন্য কিন্তু ঋণ পরিষেবার দায়ভার আমাদের বাড়ছে, এবং যে হিসাবটা আমরা এখন সরকারিভাবে এতদিন পাচ্ছিলাম, অবস্থাটা কিন্তু তার থেকে অনেক বেশি। যখন $48 বিলিয়ন আমাদের রিজার্ভ ছিল, যখন $2 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিষেবা ছিল, এখন এটা $20 বিলিয়ন আমাদের 4, 4.5, $5 বিলিয়ন আমাদের পরিশোধ করতে হবে।